আসসালামু আলাইকুম। আজকের বাংলা আলাপে স্বাগত। আমাদের আজকের আলাপের বিষয় জগদীশ গুপ্ত রচিত গল্প গ্রন্থ বিনোদিনী এর একটি গল্প। আমাদের আজকের গল্পের নাম পল্লী শ্মশান। পল্লী শ্মশান, পল্লী মানে গ্রাম, শ্মশান মানে যেখানে হিন্দু ধর্মের অনুসারীরা তাদের সৎকার কর্ম করে থাকে, দেহকে পুড়িয়ে থাকে। পল্লী শ্মশান এই গল্পের মধ্যে চরিত্র হচ্ছে বসন্ত। বসন্ত নামের একজন চরিত্র, যে 3 বছর হলো পল্লী গ্রাম ছেড়ে শহরাঞ্চলে বসবাস শুরু করেছে। সে ছুটিতে গ্রামের বাড়িতেও যাবে না, তার সেখানে কিছু নেই। কেন নেই, কিভাবে সেখান থেকে তারা চলে আসলো? বসন্ত এর গ্রামটা যে জায়গায় ছিল, সেই গ্রামের দক্ষিণে এবং পশ্চিমে মুসলমান ছিল, এবং পূর্বে ছিল নদী, আর উত্তরে ছিল এই বসন্ত এদের ভিটে বাড়ি। বসন্ত ব্রাহ্মণ পরিবারের সন্তান। তাদের এক ঘর ব্রাহ্মণ মানে ভেঙে 3 ঘর হয়েছে, মানে বংশ বৃদ্ধি পেয়ে 3 ঘর হয়েছে। এই 3 ঘরের মধ্যে 2 ঘর সমূলে উৎপাটন হয়েছে, মানে কোন রোগের কারণে বা যেভাবেই হোক তাদের বংশ আর বেঁচে নেই। এখন শুধু বসন্ত এর পরিবার বেঁচে রয়েছে। বসন্তর গ্রামের বাড়িতে মাত্র 5 জন লোক ছিল। 5 জন লোকের মধ্যে তারা ছিল বিধবা। বসন্তের দিদি ছিল, আর বসন্তের ভাইয়ের বউ, যে ভাই মারা গেছে সে ভাইয়ের বউ ছিল। দিদির একটা সৎ ছেলে ছিল। আরেকজন ছিল, তার নাম হচ্ছে রামগতি, যিনি বিপত্নী, তার স্ত্রী মারা গেছে এবং তিনি খোড়া, এবং তার এক হাত অচল, মানে তিনি কোনো কাজ করতে পারেন না। তো মোট মিলিয়ে বসন্তের যে পরিবারটা ছিল সেখানে সবাই অবলা, তারা কিছু হিসেব নিকেশ করতে পারে না। এই বসন্তদের জমি যেগুলো ছিল সেগুলো নদীতে ভেঙে গেছে, আর বাকি যে জমিতে ফসল হতো সেগুলো বর্গা দেয়া ছিল। তো দেখা যেত যে অর্ধেক না দিয়ে 10 ভাগের 1 ভাগ দিয়ে তাদেরকে বুঝ দিয়ে দিত যে এই যে অর্ধেক জমির ফসল ভালো হয়নি। তো দেখা গেছে যে ওই বর্গায়িতরা তাদেরকে ঠকাতো। তারা যে ফসল পেত সেটা দিয়ে তাদের টানাটানি করেও চলতো না। বাইরে থেকে টাকা আসতো, বিদেশ থেকে মানি অর্ডার আসতো, মানে বসন্ত বা আরো যারা বাইরে যে সমস্ত পুরুষেরা কাজ করছিল তারা এদেরকে টাকা পাঠাতো। এই টাকা দিয়ে কোনো মতে এদের সংসার চলতো। এইভাবেই তাদের টেনে টুনে সংসার চলছিল, তারা ভালোই ছিল। কাহিনীর মধ্যে নাটকীয়তা তখন আসে যখন সর্বশেষ সদবা শিবদাসীর স্বামী জিতেন্দ্রনাথ আসাম থেকে শোথ রোগ এবং হাঁপানি, শ্বাসকষ্ট এইসব রোগ নিয়ে আসে। শোথ রোগটা কি, মানে শরীরের মধ্যে তরল অংশ বেড়ে যায়, শরীর ফুলে ফুলে যায় এবং এখানে তরল জমে, এরকম একটা রোগ নিয়ে সে এই গ্রামে ফিরে আসলো। এখানে আসার পরে সে মারা যায়, কারণ গ্রামে তো কোনো চিকিৎসার ব্যবস্থা ছিল না। যখন সে মারা গেল তখন এই অবলা নারী এবং একজন পঙ্গু অসহায় রামগতি, এদের পক্ষে তার সৎকার করা, তার অন্ত্যেষ্টিক্রিয়া মানে তার যে শেষ ক্রিয়াটা সম্পন্ন করবে, এটা করার মতো অবস্থা ছিল না। জিতেন্দ্রনাথ যখন মারা গিয়েছিল তখন তার পুরো শরীরে তো তরল জমে আছে, তার দেহটা অনেক ভারী। তো এই নারীদের পক্ষে তো এটা সৎকার করা কখনোই সম্ভব না, আর ধর্মীয় দৃষ্টিতে এটা পুরুষদের উপরেই বর্তায়। তাই নিস্তারিণী তার ছোট ছেলেকে, খোকাকে, পাশের প্রতিবেশী মুসলমান পরিবার ইরফান ওদের বাসায় পাঠায়, যে আমার এই জিতেন্দ্রনাথ উনি মারা গেছে, তোমরা এসে তার সৎকারের জন্য ব্যবস্থা করো। আগে কি হতো, আগে হিন্দু মুসলমান একত্রিত মিলেমিশে থাকতো, তখন এই ডাক দেওয়ারও প্রয়োজন হতো না।
একজন আরেকজনের বিপদ আপদে সরাসরি এগিয়ে আসতো, বিনা ডাকে এগিয়ে আসতো। ইরফানের পূর্বপুরুষেরা এমন যদি কখনো ঘটনা ঘটেছে, তারা স্ব উৎসাহে আগে আগে এসেছে, এসে চিতার জন্য কাঠ জোগাড় করেছে, সে কাঠ নৌকা করে তারা শ্মশানে পৌঁছে দিয়েছে। কিন্তু বর্তমানে ইরফানরা ধার্মিক হয়েছে, তারা মৌলবীর কাছে শুনেছে কাফেরদের সাহায্য করাও গুনাহের কাজ, পাপের কাজ, এতে তার জাত যাবে, তার ধর্ম নষ্ট হবে। এই কারণে এখন ইরফানরা ধর্মভীরু হয়েছে, আর তারা এখন এই যে বিপদে পড়েছে এই পরিবারকে আর সহযোগিতা করতে আসেনি। এমনও হয়েছে যে খোকাকে বারবার পাঠিয়েছে, 3 বার পাঠিয়েছে। তখন ইরফান বলেছে যে আচ্ছা আমরা যাচ্ছি, তোমরা যাও, আমরা যাচ্ছি। এইভাবে খোকাকে পাঠিয়ে দিয়ে পরে আর যায়নি। তারা প্রতারণা করেছে তার সাথে, এতে নিস্তারিণী অনেক কষ্ট পেয়েছে। সৎকার তো করতে হবে, এখন কি করা যায়? এই জন্য নিস্তারিণী তার খোকাকে বিনোদপুর নামক এক জায়গায় পাঠিয়ে দেয় যে যাও, আমাদের জ্ঞাতি যারা আছে, আমাদের জাতের যারা আছে, এমন কাউকে নিয়ে এসো। খোকা গিয়ে 3 জন লোক নিয়ে আসে, এসে তারপর তারা সৎকারের আয়োজন শুরু করে। বিনোদপুর থেকে আসা 3 লোক এবং এই রামগতির শ্যালক, সে মিলে 4 জন মিলে তারা কষ্ট করে কাঠ জোগাড় করে এবং লাশ নিয়ে শ্মশানে যায়। চিতা সাজাতে সাজাতে তাদের সন্ধ্যা হয়ে যায়। যখন তারা চিতায় আগুন দেয় তখন বিপত্তি ঘটে। দেখা যায় যে আগুনটা বারবার শুধু নিভে যাচ্ছে, কারণ এই যে জিতেন্দ্রনাথ, এর শরীরে তো সমস্ত শরীর ফুলে গিয়েছে, তরল অংশ, তাই আগুনটা নিভে যাচ্ছে বারবার। এভাবে জ্বলতে নিভতে জ্বলতে নিভতে নিভতে এক সময় তার সমস্ত কাঠ পুড়ে গেল, কিন্তু আগুন দিয়ে তার যে তার দেহটা সেটা পুড়লো না, শুধু উপরে চামড়ার কালো অংশ হয়ে একটু একটু পুড়েছে। তো এরপরে তারা চিন্তা ভাবনা করলো কি করা যায়। তখন তারা একটা বস্তার মধ্যে বালু ভর্তি করে এই লাশটিকে বস্তা বেঁধে লাশটিকে নদীতে ফেলে দিল। তারা যে বস্তাটি বেঁধেছে সেই বস্তার বাঁধাটাও ভালোভাবে হয়নি এবং বস্তাটার অনেক ছিদ্র ছিল। তো বালু একসময় বের হয়ে গেছে খুব দ্রুতই, আর লাশটা আবার ভেসে উঠেছে। লাশ ভেসে উঠেছে, তখন হলো লাশটা নদীর ঘাটে চলে এসেছে। তখন কুকুর, শেয়াল, শকুন এরা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। পরদিন সকালবেলা নিস্তারিণী যখন ঘাটে গিয়ে লাশের এই করুণ দশা দেখেছে, তখন আর এই গ্রামকে তার গ্রাম মনে হয়নি। এই গ্রামের মাটি, হাওয়া, বাতাস সবকিছু তার কাছে বিষাক্ত মনে হয়েছে এবং 1 মাসের মধ্যেই পুরো গ্রামটা হিন্দু শূন্য হয়েছে। আমরা বুঝতে পারছি যে এক সময় হিন্দু মুসলমানের মধ্যে কি সুন্দর সম্প্রীতি ছিল, সেই সম্প্রীতিটা নষ্ট হয়ে গিয়েছে, গ্রামটা শ্মশানে পরিণত হয়েছে। আর যেই ঘাটে এই জিতেন্দ্রনাথের দেহটাকে কাক, শকুন, শেয়াল, কুকুর ছিন্ন ভিন্ন করে ছিঁড়ে বিড়ে খেয়েছিল, তার সোজা বিপরীত পাশেই এখন অন্য আরেকটি পল্লী শ্মশান গড়ে উঠেছে। এখানে গল্পটি শেষ হয়েছে।